আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরো কিছু ফ্রেজেস নিয়ে। প্রথমেই আছে ইউজ টুর ব্যবহার। অতীতকালে কোনো ঘটনা নিয়মিত ঘটলে বা বিদ্যমান থাকলে বা অভ্যাস বোঝালে এরূপ ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু মানে আমি একটা কাজ আগে সব সময় করতাম বা করার প্রতি অভ্যস্ত ছিলাম, এরকম যদি বোঝাতে চাই তাহলে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করে থাকতে পারি। যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। He is used to writing short stories, অর্থাৎ সে ছোট গল্প লিখতে অভ্যস্ত। Get used to going outside the classroom। দেখেন আমরা used to পাশাপাশি কিন্তু আবার be used to get used to দেখতে পাচ্ছি। যেমন সে অভ্যস্ত বাইরে ক্লাস করার ক্ষেত্রে। She got used to computer, সে কম্পিউটার চালানোর প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে। দ্যাট মিনস অভ্যস্ত হওয়া, পরিচিত হওয়া বা কোনোটা একটা অতীতের অভ্যাস ছিল, এটা বোঝাতে আমরা used to, get used to অথবা be used to ব্যবহার করতে পারি। বাক্যে না প্রকাশ করার জন্য আমরা আনলেস ব্যবহার করি। আসলে আনলেস মানে হচ্ছে যদি না। আমরা ছোটবেলায় ইফের ব্যবহার শিখেছি না, সেই ইফের ব্যবহারটাই এটাই, কিন্তু শুধু ইফ হচ্ছে যদি আর আনলেস হচ্ছে যদি না, এতটুকুই পার্থক্য। যেমন I won't go outside unless it stops raining, আমি বাহিরে যাব না যতক্ষণ না বৃষ্টি পড়া থামে বা যদি না বৃষ্টি পড়া থামে। দেখেন আনলেসের প্রথমে একটা ক্লজ থাকে, আনলেসের পরে একটা ক্লজ থাকে, আবার আনলেসের পরে একটা ক্লজ থাকে, আবার এটার পরে একটা ক্লজ। মানে কি আনলেস থাকলে দুইটা ক্লজ থাকবেই থাকবে, সেটা আনলেসের আগে থাক আর আনলেসের পরে থাক। He will miss the train unless we leave now, আমরা যদি না এখন বের হই তাহলে আমরা ট্রেন মিস করে ফেলবো। এখানেও সম্ভাবনা যদি না বুঝাচ্ছে, আসলে এখানে শর্ত বোঝায়। দেখেন এটা কিন্তু শর্তও বুঝাচ্ছে। ঠান্ডা মাথায় বাক্যগুলো পড়লে বুঝবেন। আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেইল দ্য এক্সাম, যদি না তুমি পড়ো তুমি ফেইল করবে, তাহলে ফেইল করাটা আরেকটা কিছুর উপর নির্ভরশীল, তাহলে এটা একটা শর্ত। আনলেস ইউ নো দ্য অ্যান্সার ডোন্ট স্পিক, অর্থাৎ যদি না তুমি উত্তর জানো তাহলে কথা বলো না, তাহলে তার কথা বলা উত্তর জানার উপর নির্ভরশীল। তাহলে এক্ষেত্রেও আমরা কি ইউজ করতে পারি, আনলেস ব্যবহার করতে পারি। তারপর আসছে ইউজ অফ লেস্ট। লেস্ট মানে কি জানেন, লেস্টের ব্যবহারটা না বুঝায় আশঙ্কা, বোঝায় যে তা না হলে, আমরা যেমন বাংলায় বলি তা না হলে, বা আরও যদি আমরা মানে একদম আমরা যদি আমাদের প্রতিদিনের বাংলার কথা বলি তখন আমরা প্রতিদিনের ভাষায় আমরা বলি কি বলি বলেন তো, তাইলে, তাইলে বলি কিন্তু, তাই না? আমরা এরকম অশুদ্ধ বাংলা বলি, বাট বলি তা না হলে। আচ্ছা, সাধারণত লেস্টের আগে একটা ক্লজ থাকে, লেস্টের পরে একটা ক্লজ থাকে। আচ্ছা, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তা না হলে তুমি ট্রেন মিস করে ফেলবে। হি ইজ ইন টেরিবল ফিয়ার লেস্ট ইট শুড কনকোয়ার হিম, অর্থাৎ সে অনেক ভয় আছে, তা না হলে সে এটা জয় করে ফেলতো, অর্থাৎ সে যদি ভয় না থাকতো এটা জয় করে ফেলতো। শি উইসপার্ড লেস্ট শি শুড ওয়েক দ্য বেবি, সে ধীরে ধীরে কথা বলল, যদি না সে আবার বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ফেলে। তাহলে এখানে একটা অর্থ দেখলাম তা না হলে, আবার আরেকটা দেখছি যদি না সে বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ফেলে, মানে এটা যেন আমার না হয়ে যায় এরকম বোঝায়। দে ওয়ার জ্যাকেটস লেস্ট দে মাইট ফিল কোল্ড, তারা জ্যাকেট পরে নিল তা না হলে যদি আবার শীত লাগে, এরকম অর্থে আমরা লেস্টে ব্যবহার করছি। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক বেশি আসতে দেখা যায়। তারপর আসছে ইউজ অফ ইট ইজ হাই টাইমের ব্যবহার। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের ব্যবহার একই রকম। ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট থাকে, সেটার পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2+V1 থাকে, যেটা এখানে লেখা নেই বাট আপনারা জেনে নেন। ইট ইজ হাই টাইম উই, দেখেন সাবজেক্ট আছে, তাহলে এই যে V2 চেঞ্জড আওয়ার অ্যাটিটিউড। ইট ইজ হাই টাইম সাবজেক্ট আছে, উই লিভ ইউনাইটেডলি, এখানে লিভড হবে, উই লিভ না উই লিভড হবে, কারণ এটা V2 হবে। আচ্ছা, এরপরে আসেন ইউজ অফ ডেয়ার। ডেয়ারের ব্যবহারে যাই। ডেয়ার একটা মডেল অক্সিলারি ভার্ব, যেটার অর্থ সাহস করা, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এই ক্ষেত্রে আমরা ডু ডিড ডাজ বা ডেয়ার ডেয়ারেন্ট ব্যবহৃত করতে পারি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ডেয়ারের সাথে এস যুক্ত হয়ে ডাজেন্ট হয় না, ডেয়ারের সাথে এস যুক্ত হয়ে ডাজেন্ট হয় না। অর্থাৎ ব্যাপারটা কিরকম আমি আপনাদেরকে একটু বুঝাই। ডু ইউ ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ তোমার কি সত্যি কথা বলার সাহস আছে? তাহলে এখানে আমরা একটা ভার্ব হিসেবে ইউজ করলাম, মডেল অক্সিলারি ভার্বের মতো। আচ্ছা, শি ডাজ নট ডেয়ার, দেখেন এই যে ডেয়ারের আগে আমি ডাজ নট আনলাম কেন, কারণ ডেয়ার্স বলে কিছু নাই, ডেয়ার্স কিন্তু আপনি আনতে পারবেন না। শি ডেয়ার্স নট এটা কিন্তু বলা যাবে না, শি ডাজ নট ডেয়ার বলতে হবে আপনাকে। শি ডাজ নট ডেয়ার অ্যাট নাইট, সে রাতে বের হওয়ার মতো সাহস করে না। ডাজ হি ডেয়ার টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, সে কি পাহাড়ে ওঠার মতো সাহস রাখে? তাহলে দেখেন এখানে কি আমি বলছি ডেয়ার্স হি টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, না, ডেয়ার কিন্তু আগে বলা যাবে না, কারণ ডেয়ারের সাথে এস হতে পারে না, তাই এখানে ডাজ আনতে হবে। উই ডু নট ডেয়ার
টু ইগনোর দ্য ওয়ার্নিং, আমরা কখনোই এই ওয়ার্নিংটাকে এড়িয়ে যাওয়ার সাহস করতে পারবো না। আবার হাউ ডেয়ার হি অ্যাকিউজ মি অফ লাইং, সে কিভাবে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার সাহস করলো, এখানেও কিন্তু আমরা সাহস হিসেবে ব্যবহার করছি। তাহলে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করিনি, এখানে এস ইউজ করিনি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে ডাজ নিয়ে এসেছি। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে ডেয়ার্স কোনোদিন করা সম্ভব না। আসেন এরপরে আমরা ইউজ অফ নিডের ব্যবহারটা দেখি। আচ্ছা, নিডের ব্যবহারে বলছে প্রয়োজন পড়া বা প্রয়োজন হওয়া বোঝালে প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড ব্যবহৃত হলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নিডের সাথে এস যুক্ত হয় এবং নিডের পরে টু এর সাথে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমরা যদি কখনো নিড টু বলি, নিড টু এর পরে V1 দিতে হবে। আবার আপনি চাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে নিডস এসও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। শি ডাজ নট নিড টু ওয়ারি, তার চিন্তা করার দরকার নেই, এখানে নিড টু ওয়ারি। উই ডু নট নিড টু বাই এনিথিং, তাহলে এখানে নিডের পরে টু আছে, তাই এখানে আবার V1 আসছে। ডু আই নিড টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, আমার কি কাজটা আজকে শেষ করতে হবে, নিড আছে, তাই টু এর পরে V1। ডু দে নিড টু লিভ নাও, দেখেন নিডের পরে টু আছে, তাই এখানেও V1। তাদেরকে এখন চলে যাওয়া লাগবে, তাহলে আপনি যদি শূন্য স্থানের পরে 2 + V1 দেখেন তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিন্তু আপনি নিড বসিয়ে দিতে পারেন। তাহলে শূন্য স্থানের পরে 2 + V1 যদি দেখেন। নিড মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মডেল ভার্ব হিসেবে নিড ব্যবহৃত হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে নিডের সাথে এস যুক্ত হয় না। মডেল ভার্ব হিসেবে নিড ব্যবহৃত হলে নিডের পরে টু ব্যবহৃত হয় না, সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ আমরা যদি এখানে কথা বলি, এখানে কিন্তু নিড একটা মডেল অক্সিলারি ভার্ব, আর একটু আগে যেখানে আমরা দেখেছি সেটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব ছিল না, শুধুমাত্র এখানে মডেল অক্সিলারি ভার্ব। কেন? কারণ এখানটার পরে কিন্তু টু নাই, এটার পরে টু নাই, যেহেতু এটার পরে টু নাই তাই এটা মডেল অক্সিলারি ভার্ব না। ইউ নিড নট রিজার্ভ আ সিট, তোমাকে এক সিট রিজার্ভ করার দরকার নেই। ইউ নিড নট হারি, তোমার তাড়াহুড়া করার দরকার নেই। নিড হি সে এনিথিং মোর, তার কি আর কিছু বলার দরকার আছে? দ্যাট মিনস আপনি এখানে সরাসরি নিডের ব্যবহার করছেন, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে। আর যখন মডেল অক্সিলারি ভার্ব হবে তখন এটার সাথে এস যুক্ত করা যাবে না, অথবা এটার পরে টু বসানো যাবে না। আর টু যদি না বসে তাহলে V1ও আসবে না। আবার আপনি যদি নিডের পরে টু আনেন, V1 আনেন, তখন কিন্তু আর সেটা মডেল অক্সিলারি ভার্ব থাকবে না। সো এই ব্যাপারটা শুধু মাথায় রাখতে হবে। এরপরে আসেন ইউজ অফ নিদার ডট ডট নর আর ইউজ অফ টিল আনটিল। নিদার ডট ডট নর এটাও ইদার ডট ডট অরের মতোই কাজ করে, যেটা আপনাদের একটু আগের পর্বে বুঝিয়েছিলাম যে জোড়ায় জোড়ায় কাজ করে। আপনি যদি কোনো জায়গায় দুইটা শূন্যস্থান দেখেন, নিদার ডট ডট নর ভাবতে পারেন। নিদার শোভন নর করিম ওয়াজ প্রেজেন্ট, না শোভন ছিল না করিম ছিল, তাহলে দুইজনকে বুঝাচ্ছে, তাই আমরা নিদার ডট ডট নর। এখন বলতে পারেন আপু এখানে কি ইদার দিব না নিদার দিব, পরীক্ষার হলে বুঝবো কেমনে? দেখেন এটা আপনি আপনার মতো দিতে পারেন। যদি এখানে বলেন ইদার শোভন অর করিম ওয়াজ প্রেজেন্ট তাও হবে, আবার যদি আপনি নিদার নর বলেন তাও হবে, আবার যদি আপনি বলেন নট অনলি শোভন বাট অলসো করিম তাও হবে। তাই আপনি এখানে কোনটা দিচ্ছেন সবগুলোই অর্থ ক্যারি করতেছে, তাহলে এখানে জোড়ায় জোড়ায় কাজ করাটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু এটা একটা মিনিং ক্যারি করছে। এর পরের বাক্যে বলছে দে নিদার হেল্প নর গাইডেড আস, না হেল্প করেছে না গাইড করেছে। দেন আই নিদার লাইক টি নর কফি, না আমার চা পছন্দ না আমার কফি পছন্দ। অর্থাৎ যে কোনো দুইটা জিনিসকে বোঝাতে চাইলে আমরা নিদার নর ইদার অর অথবা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারবো। এরপরে আসছে আনটিল আর টিলের ব্যবহার, যেটার মানেই হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বা পর্যন্ত বোঝাতে। টিল বা আনটিলের পরে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে টিল বা আনটিলের পূর্বে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকতে পারে, প্রেজেন্টও থাকতে পারে ফিউচারও থাকতে পারে, আর তারপরে অবশ্যই প্রেজেন্ট থাকবে। যেমন আই উইল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম, আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসবে, ফিউচার প্রেজেন্ট। আই উইল স্টাডি টিল দ্য এক্সাম বিগিনস, এখানেও ফিউচার তারপরে প্রেজেন্ট। দে উইল রিমেইন হিয়ার আনটিল দ্য রেইন স্টপস, তারা এখানেই থাকবে যতক্ষণ না বৃষ্টি থামে, এটাও ফিউচার, পরেরটা কি প্রেজেন্ট টেন্স। আবার আনটিল বা টিলের আগেরটা পাস্ট টেন্স হতে পারে, কিন্তু তখন পরেরটাও হবে পাস্ট টেন্স। আচ্ছা কিভাবে দেখেন, শি স্টেইড অ্যাট দ্য অফিস, এটা V2 তে আছে। টিল দ্য রেইন স্টপড, এটাও V2 তে আছে। উই ডিড নট লিভ আনটিল, এটাও V2 তে আছে। দ্য টিচার কেম, এটাও V2 তে আছে। আই স্টাডিড আনটিল আই ফেল্ট টায়ার্ড, এটাও V2 তে আছে, এটাও V2 তে আছে। তাহলে আমাদের পাস্ট থাকলে আর শেষে পূর্বেও পাস্ট থাকবে, আর শেষে যদি প্রেজেন্ট থাকে তাহলে পূর্বে প্রেজেন্ট বা ফিউচার থাকবে। এই ছিল আমাদের আলোচনা টিল বা আনটিল পর্যন্ত ফ্রেজেস আর ক্লজেসের ব্যবহার। পরে 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব আমাদের এগুলোর প্র্যাকটিস নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।